গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও এক প্রকার ভালো আছি। তো দেখতে দেখতে চলে এলো বাঙালিদের সবথেকে বড় উৎসব, আমাদের দুর্গা পুজো। তো তারই শুভ সূচনা আজ হয়ে গেছে। আজ মহালয়ার দিন, দেবীপক্ষের সূচনা হয়ে গেছে। তো সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। খুব ভালো কাটুক প্রত্যেকের, গোটা পুজোর দিনগুলো আনন্দের সঙ্গে কাটুক। তো জানি না কি আছে, যা পরিবেশ পরিস্থিতি এখন, তাতে করে আনন্দের কথা এক প্রকার বলতেও খারাপ লাগে। যেরকম দিন চলছে, চারিদিকের যা খবর পাওয়া যাচ্ছে, তাতে করে ভালো থাকার পরিমাণটা আস্তে আস্তে কমে আসছে। তো সময়ের সাথে আমাদের মানিয়ে নিতে হবে, চলতে হবে সেভাবেই। তো চলো বন্ধুরা, আজ বুধবার, নতুন একটা দিন নতুনভাবে তোমাদের সঙ্গে শুরু করি। তোমরা আমার সাথে থেকো, দেখতে থেকো আমার ভিডিওগুলো, আর সাপোর্ট করো, এই বলবো। তো বন্ধুরা, আগের দিন আমাদের গল্প ছিল যে দেবীর যে বান্ধবী, তার হঠাৎ করে খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে যায়। তো এটা দেখে এক প্রকার দেবীর কয়েকজন বান্ধবীর খারাপ লাগে, কিন্তু খারাপ লেগেও তো কিছু করার নেই। খারাপ লাগার কারণটা হলো, এত ছোট্ট বয়সে যখন আমরা হয়তো বিয়ের মানেটাই সেইভাবে বুঝি না, বিয়ে বলে কিছু আছে এতটুকু হয়তো আমরা জানি, কিন্তু এর মধ্যে যে কত কিছু লুকিয়ে থাকে, কত পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেগুলো সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তো যাই হোক, এইভাবে চলছিল চিন্তায় ভাবনায় বান্ধবী সম্বন্ধে আলোচনা করতে করতে। কারণ হঠাৎ করে এইভাবে একটা টিম ভেঙে যাওয়ার জন্য যথেষ্ট মন খারাপ হয়। তো কিছু করার নেই, তার বাড়ির সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত, আমরা আবার আমাদের মতোই চলতে থাকি। ফিরে আসি সেই গল্পে। তো আগের মতোই সুন্দরভাবে আবার তারা পড়াশোনায় মনোযোগী হয়। হাসতে খেলতে ঘুরতে টিউশন যেতে আমরা তাদের দেখি, ভালো লাগে। সুন্দরভাবে সবটা ভুলে তারা আবার এগিয়ে যাচ্ছিল। তো এমন সময় যখন তাদের পরীক্ষা শুরু হয়, তো এক প্রকার যতজন বান্ধবী ছিল তাদের মধ্যে দুজনকে বাদ দিয়ে সবাই পাশ করে যায়। তো যেই দুজন ফেল হয়, তাদের পড়াশোনা ছাড়িয়ে দেওয়া হয় বাড়ি থেকে। তোমাদের এই ঘটনাগুলো না জানালেই নয়, কারণ কি, দেবী কোন পরিবেশ থেকে বড় হয়ে উঠেছে সেটা জানানোর জন্যই এই গল্পের এতটা বিশ্লেষণ। আজকের দিনে দাঁড়িয়ে বা এর আগেও সমাজ ব্যবস্থা এমনটাই ঠিক করেছিল, 18 বছর কম করে একটা মেয়ের হওয়া উচিত বিয়ের জন্য। কিন্তু সেখানে সেই পরিবেশে একটা মেয়ের একটু বড় হয়ে ওঠা শারীরিক গঠন দেখে যখন বাড়ির লোক বুঝতে পারে যে মেয়ে আমাদের বড় হয়ে গেছে, তখনই তার পিছনে লাগিয়ে দেওয়া হয় অনেক ধরনের মানুষকে, তাকে পরখ করার জন্য, তাকে দেখতে আসার জন্য, তাকে অন্যের বাড়িতে এক প্রকার পাঠানোর জন্য। জানি না কেন এই সমাজে হয়তো এখনও বহু জায়গায় এমন মানুষ বা এমন মানসিকতা রয়ে গেছে। তখন আরও বেশিই ছিল,
এক প্রকার। ফেল করেছে মানে তার পড়াশোনা এখানে স্টপ করে দাও, দিয়ে তাকে বিয়ে দিয়ে নিজের ঘাট থেকে বিদায় করে দাও। এরকমই একটা মানসিকতা বেশিরভাগ মানুষের মধ্যেই চলতো। তো দেবীর দুইজন বান্ধবীর এই ফেল করার পেছনে হয়তো তাদের পড়াশোনায় অনীহা থাকার একটা কারণ, কিন্তু পুনরায় সেই ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটে, তাদের সেই বান্ধবীদের দেখাশোনা শুরু হতে থাকে। এমনটাই দেবী আশপাশের আরও বান্ধবীদের থেকে খবর পায়। শুনে খারাপ লাগলেও কিছু করার নেই। এতদিনে দেবী ক্লাস 8 পাশ করে গেছে, কিন্তু মনে মনে কোথাও না কোথাও এই যে গোটা বছরটা বান্ধবীদের সাথে কাটানো এবং তারা একে একে এইভাবে সরে যাচ্ছে, দেবীকে খুব নাড়া দেয়। হঠাৎ দেবী শুনতে পায় তার বাড়িতেও সেম কিছু ঘটনা ঘটতে চলেছে। তার বাবা হঠাৎ করেই বলতে থাকে, মা ওকে দেখতে আসবে, তুমি একটু ওকে বুঝিয়ে শুনিয়ে রেডি করে রেখো। এবং দেবীর মা কাকিমা তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা হয়। কথাটা শুনে দেবীর ঠাম্মা ভীষণ পরিমাণ রেগে যায় এবং বলে, কেন রে, মেয়েটা কত বড় হয়েছে, তুই যে এরকম একটা সিদ্ধান্ত নিলি, এটা তো ঠিক নয়। তোর কি ওকে খাওয়াতে পড়াতে ওর দায়িত্ব নিতে অসুবিধা হচ্ছে? তাই যদি হয় জন্ম দিয়েছিলি কেন? না দিলেই পারতি। এক পর্যায়ে এই জিনিস নিয়ে যথেষ্ট ঝগড়া অশান্তির সৃষ্টি হয় দেবীর বাড়িতে। দেবীর বাবা বলতে থাকে, দেখো মা, আমার তো আরেকটাও মেয়ে রয়েছে, আর আমার যা আর্থিক অবস্থা, আমি আজ দিলেও আমাকে অন্যের থেকে সাহায্য নিয়ে, আত্মীয় স্বজনের থেকে সাহায্য নিয়ে দিতে হবে, কাল দিলেও তাই। তো ভালো যখন খবর পেয়েছি, দেখতে দোষ কোথায়? আমি তো বলছি না দেখেই দিয়ে দিতে হবে, আসুক না দেখতে। এই জিনিসটা দেবীর মধ্যে প্রচুর পরিমাণ নাড়া দেয় যে আমার বান্ধবীদের আমি চোখের সামনে এইভাবে হারিয়ে যেতে দেখলাম, আবার আমার সঙ্গেও সেম ঘটনা করছে। দেবী তার মা, কাকিমা, ঠাম্মা সবাইকে বোঝাতে থাকে এবং বলতে থাকে, কেন মা, আমি কি অনেক বেশি তোমাদের পরিবারে থেকে জ্বালাতন করি? তার মায়ের কোনো কথাই তার বাবার সামনে চলে না। এক প্রকার তার মা কখনোই তার বাবার সিদ্ধান্তের উপরে কিচ্ছু বলে না। আজ পর্যন্ত অন্তত দেবী এটাই দেখে এসেছে। তার মা বলে, তোর বাবা যখন ঠিক করেছে আসবে দেখতে, ওরা আসুক না, দেখতে আসলেই তো আর হয়ে যায় না সব কিছু, আসুক। কিন্তু দেবী কিছুতেই প্রস্তুত ছিল না সেজে কিছু মানুষের সামনে বসবে, তাদের ইচ্ছা মতো নিজেকে পরীক্ষা দেবে। দেবী কান্নাকাটি শুরু করে, তার ঠাম্মাকে বারবার বলতে থাকে। তো এই সময়টাতে দেবীর বাবা মানা করে দেয় এবং বাড়িতে প্রচুর পরিমাণ অশান্তি শুরু করে যে ওকে আর এখানে আমি রাখবো না। কেন না, পড়াশোনা সেইভাবে করে না। আসলে এগুলো হয়তো কোনো কারণই ছিল না। দেবীর বাবার রাগটা ছিল দেবীকে দেখতে আসবে কেন সে না করলো। হয়তো তার ডিসিশান কেউ মেনে নিচ্ছে না, তার কারণেই তার রাগ হচ্ছে। একটা মানুষ জীবনে এত এত ভুল করার পরেও, নিজের ভুলগুলো অনুভব করার পরেও আবার যদি ভুল করে, সেই মানুষটাকে কি বলা যায়? দেবী ভাবত, আমার বাবা জীবনে এত ভুল করে রেখেছে, যার কারণে আমাদের একটা বোন মারা গেছে। লোকের কাছে এত কথা শুনতে হয় সবাইয়ের জন্য নাকি সে অনেক করেছে, তারপরেও কেউ তার কোনো কিছুতে মূল্য দেয় না। দেবীর যে বাবার প্রতি অগাধ ভালোবাসা ছিল, একটু একটু করে সেই বাবার প্রতি একটা রাগ ঘৃণা জন্মাতে থাকে। এমনিতেই দেবী অনেক সমস্যার মধ্যে দিয়ে চলছিল।
দেবী অন্য বান্ধবীদের বাড়িতে যেত তাদের জন্মদিনে, তাদের বাড়ির কোনো অনুষ্ঠানে, বা কোনো কারণ ছাড়াই বান্ধবীরা বলতো আয় আমাদের বাড়িতে। কিন্তু নিজের বাড়িতে দেবী কিছুতেই তাদের নিয়ে আসতে পারতো না, লজ্জায়। তখন দেবী এতটা বুঝতো না যে আমার যা আছে এটাই তো আমার বাস্তব, কিন্তু সে লজ্জা পেত। আমার বান্ধবীদের আমার বাড়িতে আনলে কোথায় বসাবো, কি খেতে দেব, তাদের বাড়ির এত অবস্থা ভালো, এত সুন্দর সব কিছু, আর আমার বাড়ি বেড়ার ঘর, টিনের চাল। দেবী তার বান্ধবীদের বাড়িতে আনতে পারতো না। অনেক সময় দেবীর বান্ধবীরা বলতো এই তোদের বাড়িতে যাব। দেবী একথা সে কথা দিয়ে কাটিয়ে দিত, এবং যারা বলতো দেবীর বাড়িতে আসবে, দেবী তাদের বাড়িতে চলে যেত, বলতো তোদের বাড়িতে গিয়ে বসবো। এক প্রকার দারিদ্রতার সঙ্গে দেবীর লড়াই শুরু হয়। যত বুঝতে থাকে, যত বড় হতে থাকে, দেবীর মধ্যে এই জিনিসটা প্রচুর পরিমাণ নাড়া দেয়। একটা মানুষ সারা জীবন কি তার পরিস্থিতি একভাবে যেতে পারে? আমার বাবার কি কোনো দিনই আর অবস্থার উন্নতি হবে না? সবসময় দেবী তার মাকে বলতে থাকতো, মা তুমি এসে থেকে যা দেখেছো এখনও কি তাই? বাবার কি কোনো রকম পরিবর্তন হয়নি? তার আর্থিক অবস্থা কি একটু উন্নত হয়নি? দেবীর মা বলতো কি করব, ভাগ্য আমার, মেনে নিয়েছি, কিছু করার নেই রে, আমার ভাগ্যে এটাই ছিল। দেবী অনেক সময় তার মাকে বলতো, কেন মা, তুমি কষ্ট করেছো বলে তোমার মেয়েরাও কষ্টের মধ্যে দিয়ে যাবে? তুমি বাবাকে কেন বলো না? অন্যের বাবারাও তো একসময় কষ্টের মধ্যে দিয়ে গেলে তাদের আর্থিক অবস্থা পরে গিয়ে ঠিক হয়, আমাদের বাবার কেন হয় না মা? তো দেবীর এই প্রশ্নের কোনো উত্তরই থাকতো না তার মায়ের কাছে। দারিদ্রতার সঙ্গে সেও তো লড়ছে দীর্ঘদিন। যেখান থেকে সে উঠে এসেছে আর যেখানে সে এসে পড়েছে আকাশ পাতাল তফাৎ। দেবীকে বোঝাতো, কিন্তু আজ আর দেবী বোঝার জায়গায় নেই। একটু একটু করে যখন সে বড় হচ্ছে, তার আর ভালো লাগে না এমন পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাতে। তো এইভাবে চলতে চলতে দুর্গাপুজোয় যখন তার বান্ধবীরা দামি জামা কাপড় কিনতো, নিজেদের জন্য ড্রেস বানাতে দিত, দেবী তখনও অপেক্ষায় থাকতো তার বাবা দুর্গাপুজোর ঠিক 2 দিন আগে কিছু না কিছু কিনে নিয়ে আসবে। এমনটাই হতো। পছন্দ হোক বা না হোক, দেবী কখনোই তার বাবাকে বলতো না বাবা আমি এটা পরবো না। এবং আর্থিক অবস্থা এমন ছিল যে দেবীর বাবা যদি জামা দিত, তার আর সেই বছর 2 মেয়েকে পায়ের জুতো কিনে দেওয়ার ক্ষমতা ছিল না। 1 বছর জামা, 1 বছর জুতো, এইভাবেই অ্যাডজাস্ট করতে হতো। আর নিত্যদিনের সব কিছুতে তো একটা অনেক বড় অ্যাডজাস্ট রয়েই যায়। তো দেবীর মাসি যখন দেখতো দেবীর বাবা জামা দিচ্ছে, দেবীর মাসি জুতো দিত। এইভাবেই ভাগ ভাগ করে দেওয়া হতো। ছোট্টবেলা থেকে দেবী যখন থেকে বুঝতে শিখেছে এমনটাই দেখে আসছে। দেবীর খুব খারাপ লাগতো। দীর্ঘদিন এইভাবে একটু একটু করে দেবী ক্ষিপ্ত হতে থাকলো তার বাবার প্রতি। তার হয়তো সবথেকে বড় কারণটা দেবীর জন্য ছেলে দেখাই। কারণ এই জিনিসগুলো তো দেবী ছোটোর থেকে দেখছিল। সেইভাবে মনে দাগ না কাটলেও যখন থেকে দেবীর বাবাও দেবীর জন্য ছেলে দেখা শুরু করলো, তখন থেকে যেন বাবার প্রতি সেই জায়গাটা দেবীর একটু একটু করে রাগে পরিণত হতে থাকলো। এক সময় তো এই বাবাই অনেক স্বপ্ন দেখতো, আমার মেয়ে অনেক বড় হবে, পড়াশোনা করবে, আমার যতটা সাধ্যে কুলাবে আমি পড়াবো। তাহলে আজ কেন? কোথাও না কোথাও দেবীর পিসি দেবীর বাবাকে সব সময় বলতে থাকতো, বিয়ে দিয়ে দে, এত পড়িয়ে কি করবি? হ্যাঁ, এই সেই পিসি যার মেয়ে 2 থেকে 3 বার মাধ্যমিক দেওয়ার পরেও পাশ করে না, এবং তার ঘরে 3টে মেয়ে থাকা সত্ত্বেও তাদের বিয়ে না দিয়ে
দেবীর বাবাকে সবসময় মন্ত্রণা দিতে থাকতো, মেয়েকে বিয়ে দিয়ে দে, এত পড়িয়ে কি করবি, সেই তো বিয়ে চেয়ে চিন্তেই দিবি, দিয়ে দে। দেবীর আফসোস হতো অন্যরা কি বলল সেটা ভেবে, সেটা শুনে আমার বাবাও কি তাদের মতো হয়ে যাবে, আমার ভালো মন্দটা তারা বুঝবে না। দিন যেতে থাকে, বাবার প্রতি ভয় ছিল প্রচণ্ড, কিন্তু ভেতরে ভেতরে একটা রাগ বাসা বেঁধেছিল দেবীর মনে। কিছুদিন যাওয়ার পর দেবীর বাবা আবার ঠিক করে কয়েকজন লোক আসবে বাড়িতে দেবীকে দেখতে। সে আবার পরিবারে জানায়, মা, আর্থিক অবস্থা খুব ভালো, চিন্তার কোনো কারণ নেই, খুব ভালো থাকবে তোমার নাতনি। অনেক বড় জামা কাপড়ের দোকান স্টেশন রোডে। দেবী আবার বিরক্ত হয়ে যায়, একবার তো কেটে গেছে, আবার কেন? আবার শুরু হয় দেবীর মা, কাকিমা, ঠাম্মা সবার কাছে রিকোয়েস্ট করা। এক পর্যায়ে দেবীর বাবার জেদের কাছে তারাও হার মেনে নেয়, বলে, ঠিক আছে আসুক না, এত চিন্তা করছিস কেন? এবার দেবী আর কোনোভাবেই নিস্তার পেল না, সংসেজে তাদের সামনে বসতে বাধ্য হলো। মুখে বিরক্তির ছাপ, কিন্তু কিছু বলার নেই। কখনোই বাবার মুখের সামনে সে কিছু বলতে পারেনি, ভয় পেত যে বাবাকে, ভালোবাসাও ছিল। পাত্রপক্ষ দেখে গেল দেবীকে, মুখের ওপর বলেও গেল, মেয়ে আমাদের খুব পছন্দ। শুরু হলো দেবীর প্রবল চিন্তা, না জানি এবার কি হয় আমার সাথে। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। আগামী দিনে এর পরের পর্ব আপনারা শুনতে পারবেন। তো সাথে থেকো, দেখতে থেকো, কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এতটুকুই, ততক্ষণের জন্য টাটা।